হোম যজ্ঞ থেকে লাঠি খেলা সবই হলো এই রামনবমীতে। খেললেন কে লাঠি, দেখুন। ভোটের মুখে রামনবমী। বুধবার রাজ্যের নানা প্রান্তে দেখা গেল রামনবমীর মিছিল। হাওড়ার শিবপুর থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, সব জায়গাতেই এদিন রামনবমীর মিছিল। রামনবমীর মিছিলে হাঁটলেন বিজেপি ও তৃণমূলের প্রার্থী এবং নেতারা। বালুরঘাট ও গঙ্গারামপুরে রামনবমীর মিছিলে সুকান্ত মজুমদার। বেলুড়ে রামনবমীর শোভাযাত্রায় হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে নিউ টাউনে রামনবমীর অনুষ্ঠানের সূচনা করেন শুভেন্দু অধিকারী। পরে বাসন্তীতে রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা। ঘাটালে রাম মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী দেব। এদিন দুর্গাপুরে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সিউড়িতে রামনবমীর মিছিলে হাঁটেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। রামনবমীতে পুজো দেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া এদিন মন্দিরে পুজো দেন। শিলিগুড়িতে একসঙ্গে রামনবমীর মিছিলে হাঁটেন তৃণমূল ও বিজেপির নেতারা। একই ছবি দেখা যায় দুবরাজপুরে। নিউজ 18 বাংলা। এবার চলে যাব ইসলামপুরে রামনবমীতে সৌজন্যের ছবি দেখা গেল একেবারে। বিজেপি প্রার্থী কার্তিক পাল, তার সঙ্গে দেখা হলো কার, আব্দুল করিম চৌধুরী তৃণমূলের নেতা। তার সঙ্গে দেখা হওয়ার পরে প্রণাম করলেন কার্তিক পাল, বিজেপি প্রার্থী তৃণমূল নেতাকে। একেবারে রামনবমীতে সৌজন্যের ছবি। আজকে বিজেপি প্রার্থী আপনার কাছে আসলেন এবং এসে আপনাকে প্রণাম করলেন, আশীর্বাদ চাইলেন এবং আপনি তাকে জল খাওয়ালেন। আপনারা জানেন যে আমাদের কালচার আছে, ভারতের নিয়ম আছে যে সকলকেই আমরা শুভেচ্ছা জানাই, সকলকে আমরা আশীর্বাদ দিই, সকলকে কাউকে নিরাশ তো করি না আমরা। আজকে রামনবমীর দিন, আর উনি অনেক সিনিয়র লিডার এবং ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক রয়েছে। আমি ওনাকে প্রণাম করলাম এবং তার সাথে আজকে এই রামনবমীর দিনে শুভেচ্ছা বিনিময়। উনি আশীর্বাদ করলেন, উনি সবসময় আমাকে আশীর্বাদ করে আজ করলেন, খুব ভালো লাগছে। জন্য তো ছিলই রামনবমীতে, কিন্তু এই রামনবমী মিছিলে পায়ে হাঁটলেন সবাই। কিন্তু রামনবমীতে তুঙ্গে রাজনৈতিক তরজা। খেলায় না পড়লে বিড়াল কাছে চলে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে ছুটিও দিচ্ছেন, তৃণমূলও নাম নিচ্ছে। ভূতের মুখে রাম নাম শুনে আমাদের ভালোই লাগছে। রাম কারোর পিতৃদেবের নয় না। আমি আমার ভগবানকে যদি পুজো করি, আমি যদি কোনো ঠাকুরকে মানি, বাধ্যবাধকতাকে সবাই নিজেদের ভালোবাসে। শুক্রবার থেকে লোকসভা ভোট শুরু, তার আগে বুধবার রামনবমী। বিজেপি তৃণমূল দুদলের নেতারাই রামনবমীর মিছিলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এখন রামনবমীর কথা বলবেন, আবার সন্ধ্যাবেলায় গিয়ে বলবেন জয় শ্রীরামটা গালাগালি। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি। রামকে নিয়ে উগ্রভাবে মিছিল করলেন, তাদের লক্ষ্য হচ্ছে ভোট রাজনীতি। ফলে বিজেপিরা হচ্ছে ভেজাল রাম ভক্ত। মোদির মুখ চলছে না, বিজেপির কোন নেতাদের মুখ চলছে না, সেই কারণে ভগবান রামের মুখ দিয়ে মিছিল করতে হচ্ছে।
এরা বাধ্য হয়ে এসব করছে, ভক্তিতে নয় ভয়ে। ভালো লাগছে, জাগরণ হয়েছে। রাম নিয়ে রাজনীতি তো বিজেপি শুরু করেছিল এবং ওনারা 365 দিন রামের নামে রাজনীতি করে। আজকে রামনবমী, ফলত আমরা আজকের দিনে ওনাকে স্মরণ করতেই পারি। তৃণমূলের তো কোনো ধর্ম নেই, রাজনীতির জন্য ধর্মের চেঞ্জ করে নেয়, ফলে এতে রাজনীতি আগে পরে ধর্ম। ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল, ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল। জয় শ্রীরাম। নিউজ 18 বাংলা। আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম, আপনি এখানে বলতে চাইবেন, কমফোর্টেবল। আপনি আমাকে কি বললেন, বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন। রাজ্যপাল হায় হায়, রাজ্যপাল হায় হায়। আপনি বলেন কি করে? আমি আপনাকে হাউ ডেয়ার ইউ সে, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট। পজিশন আছে, কিন্তু আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম, আপনি এখানে বলতে চাইবেন, কমফোর্টেবল। আপনি আমাকে কি বললেন, বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন। রাজ্যপাল হায় হায়, রাজ্যপাল। আপনি আমাকে আমাদের উপরে কোনো অত্যাচার করতে পারেন না। আপনি পক্ষপাতিত্ব করছেন। 2 মাস ধরে শুনুন, 2 মাস ধরে আপনি কেন আগে বলেননি? আপনি 24 ঘন্টা আগে কেন এই নিয়ম পাঠাচ্ছেন? এই নোটিশ আপনি কেন কালকে দিয়েছেন? কাউকে ডাকেননি আপনি। সর্বদলীয় বৈঠক কোথায় হয়েছে? উনি তো কোথায় হয়েছে? আমরা কাউকে ডাকিনি, কেন ডাকেননি? আমরা শুধু যারা প্রশাসন কমিটি তাদেরকে ডেকেছি। আমরা বলেছি প্রত্যেকটা প্রশাসনকে আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্স দেবো, নিজেরা আমরা যাবো সামনে সামনে, এটাও আমরা বলেছি। কেউ যদি অস্বীকার করে, কি এমন বড় কাজ আমরা বলছি তো, আমরা সব কাজই বলা, কাজই করছি তো। আপনাদেরকে আপনাদের আমাদের চিনতে বাকি নেই। আমি যেটা বলছি আমরা বোঝার চেষ্টা করুন একটু। না বোঝার চেষ্টা করবো না, পক্ষপাতিত্ব যদি করেন শুনবো না। পক্ষপাতিত্ব কোথাও অ্যাবসলিউটলি পক্ষপাতিত্ব করছে না ম্যাডাম। পাচ্ছ? বলেছি এটা করা যাবে না। কি গাইডলাইন দিয়েছেন? আর এইভাবে অগ্নি শর্মা হয়েছিলেন অগ্নিমিত্রা পল। চাকা বদলাচ্ছে রাজীবপাল মহাশয়, সতর্ক হয়ে যান। বললাম তো চাকা বদলাচ্ছে, সতর্ক হয়ে যান। চাকরি অনেক দিন আছে, সতর্ক হয়ে যান। আপনি আমাকে আমাদের উপরে কোনো অত্যাচার করতে পারেন না। আপনি পক্ষপাতিত্ব করছেন। 2 মাস ধরে শুনুন, 2 মাস ধরে আপনাদের কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, আজকে ভোল বদল টিঙ্কু সিং এর, তিনি কি ওর সঙ্গে অগ্নিমিত্রার সঙ্গে সহযোগী ছিলেন কালকে? এবং কালকে আমরা কাউকে ডাকিনি, আমরা শুধু যারা কিভাবে হলো? তাদেরকে ডেকেছি। পয়েন্দা দেখো যে টিঙ্কু সিং গতকাল ঠিক 3:30 নাগাদ খড়গপুর টাউন থানায় উপস্থিত হয়ে অগ্নিমিত্রার এই আন্দোলনে ছিলেন। তার ঠিক এই আন্দোলন থেকে বেরিয়ে 2 ঘন্টার মধ্যেই ভোল বদল করে একটি ভিডিও বার্তা দেন। আর সেই ভিডিও বার্তাতে তিনি পরিষ্কার করেন যে এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন অগ্নিমিত্রা পল, যে পুলিশ তাদের এই যে রামনবমী আখড়াতে নানাভাবে বাধা দিচ্ছে, ফলে যে নিয়ম পুরনো নিয়ম নিয়ে আছে সেই নিয়মে তাদের আখড়া বের করতে হবে, ফলে পুলিশের এই বাধা ঘিরে রীতিমতন তুলকালাম হয় খড়গপুর টাউন থানা। দেখা যায় যে পুলিশকে ধমক দিতে ছাড়েননি অগ্নিমিত্রা পাল, কিন্তু এই যে উত্তরমণ্ডলের সাধারণ সম্পাদক টিঙ্কু সিং তার আখড়াতে গিয়ে রাত্রেবেলা তিনি একেবারে ভিডিও বার্তাতে জানান যে এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন অগ্নিমিত্রা পাল, সেই অভিযোগকে খণ্ডন করে তিনি বলেছেন ওকে, পুলিশ টিঙ্কু সিং কি বললেন একবার দেখাবো। जैसे हम लोग हर साल हिंदू शस्त्र अस्त्र का पूजा करके हम लोग अखाड़ा निकालते हैं, इस बार भी हम लोग अपना शस्त्र अस्त्र पूजा करके तो गाड़ी में सजा करके और झांकियों के साथ और एकदम बड़े धूमधाम से अखाड़ा निकाला जा रहा है। इसमें किसी भी प्रकार से हम लोगों को कोई दबाव नहीं है, प्रशासन का हो चाहे किसी का भी हो। उल्टा অগ্নি শর্মা খড়গপুরে, এবার খড়গপুর নয়, এবার হচ্ছে কোতোয়ালি থানায়। এফআইআর রিসিভ করবেন। আপনি আমাকে ধন্য করছেন, ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন। এফআইআরটা রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ ইট। এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা,
এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। কারণটা কি? এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার? ওনার সাহস কি করে বলা যায়? অগ্নিমিত্রা অগ্নিশর্মা আজকেও আপনি আসার পর তারপর দেখা যাবে। আমি তো বললাম, শঙ্কর বাবু আমাকে ফোন করেছিলেন, আমি বললাম আমি আসছি। আপনাকে আমি বলেছি যে আপনার লোককে বলে দিন কথা বলুন। আপনি কেন খারাপ ব্যবহার করবেন? আমাদের বিধায়ক ভুল করছেন। আর 19 এপ্রিল ভোট প্রথম দফায়, তার আগে কোচবিহার উত্তপ্ত। একদিকে নিশীথ প্রামাণিক উদয়ন গুহর বিরুদ্ধে চিঠি দিলেন কমিশনে। উদয়ন গুহকে একেবারে প্রায় গৃহবন্দী রাখার দাবি অন্যান্য বিজেপি বিধায়কেরও। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। শুক্রবার প্রথম দফায় কোচবিহারে ভোট, তার আগে গরম কোচবিহার। ফের সম্মুখ সমরে দুই মন্ত্রী, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, আর একদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কমিশনকে চিঠি লিখে তার দাবি, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করুক কমিশন, তিনি যেন নিজের বুথ এলাকার বাইরে যেতে না পারেন। উদয়নের বুথ এলাকা দিনহাটার বাবুপাড়া। নিশীথ চাইছেন ভোটের দিন এই এলাকার বাইরে যেন উদয়ন বেরোতে না পারেন। অনেকের প্রশ্ন, কোচবিহারের তৃণমূল প্রার্থীকে ছেড়ে কেন তৃণমূল নেতা উদয়ন গুহকে টার্গেট করছেন নিশীথ প্রামাণিক? তাহলে কি উদয়নই নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে কমিশনকে চিঠি নিশীথের? এবার ভোটে তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ। উত্তরে পড়ে থেকে একের পর এক সভা, রোড শো করেছেন মমতা, অভিষেক। উদয়নকে আমি একটা কথা বলে যাব, বিকুল কুল তৃণমূল, ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফ কে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না, নিজেকে আগে থেকে তৈরি রাখো। এই উদয়নই কি নিশীথের পথের কাঁটা? তাই কি উদয়নের বিরুদ্ধে কমিশনে নিশীথ? প্রশ্ন নানা মহলে। উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে আইপিসি 302 দুটি মামলা ঝুলে আছে। এ ধরনের গুন্ডা প্রবৃত্তির মানসিকতা যদি নির্বাচনে খোলা মাঠে ঘুরে বেড়ায়, তাহলে নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে। উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। এছাড়া ওর বাঁচার রাস্তা নেই। ও চাইছে যে আমাকে গৃহবন্দী করে বেশ কিছু বুথ যাতে লুট করা যায় তার বন্দোবস্ত করা। কিন্তু ও জানে না যে একটা উদয়ন গুহ রাজনীতির সাথে যুক্ত না, কয়েকশো 1000-এর উপরে উদয়ন গুহ দিনহাটার গ্রামে গঞ্জে আছে, যারা ওর এই পরিকল্পনা, বুথ লুট করবার যে চিন্তাভাবনা, সেটাকে রাস্তায় নেমে প্রতিরোধ করবে নির্বাচনের দিন। কোচবিহারের নিশীথ উদয়ন দ্বন্দ্ব নতুন নয়, কখনো দিনহাটায়, কখনো ঘুঘুমারিতে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। এই দুই ঘটনার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহকে
যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। নিউজ 18 বাংলা। আর ভোটের মুখে গরম কোচবিহার, এখানেই থেমে নেই। একেবারে তৃণমূলের গাড়িতে ভাঙচুর, তৃণমূলের মিছিলে হামলা, শীতলকুচিতে তৃণমূলের পার্টি অফিসে আগুন, এই সব অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও তা মানতে নারাজ পদ্ম শিবির। শুক্রবার ভোটের মুখে ফের গরম কোচবিহার। হামলা, ভাঙচুর, আগুন, বিক্ষোভ কিছুই বাদ গেল না। বুধবার কোচবিহারে ভেটাগুড়িতে মিছিল করে তৃণমূল। অভিযোগ, তৃণমূলের মিছিলে হামলা চালায় বিজেপি। ইট, পাথর এবং তীর ছোড়া হয়। কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরও করা হয়। সাধারণ ভেটাগুড়িতে ভোট প্রচারে গেছিলাম, তো ভোট প্রচারের মাঝখানে ওরা রুয়েরগুড়ি এলাকায় ওখানে আমাদেরকে পিছন থেকে অ্যাটাক করে। সাইড থেকে কিছু লোক, ভুট্টা বাড়ি থেকে কিছু লোক তীর মারছিল, সেই তীরটা এসে আমার হাতে লাগে। আর সাদা গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয় এবং কিছু লোকের মাইল লাগে, ওর যেমন মাথায় লাগছে, রড দিয়ে বাড়ি মারছে। মিছিলে হামলার প্রতিবাদে পথে নামে তৃণমূল। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানার সামনে শুরু হয় বিক্ষোভ। দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভেটাগুড়ি। এই ভেটাগুড়িতেই বাড়ি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। সেখানেই তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ। গুন্ডামি করছে বিজেপির লোকেরা, আমাদের দলের লোকেরা ভেটাগুড়িতে প্রচার করতে গেছে, তাদের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের তাড়া করা হয়েছে। আমাদের দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে আছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ থাকে না, যাদের নিয়ন্ত্রণে পুলিশ আছে সব পুলিশ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, যেহেতু জয়গঞ্জ একবার তৃণমূল একবার বিজেপি, একবার তৃণমূল একবার বিজেপি, ওকে ওনার দলের লোক মেনে নিতে পারছে না, তাই এলাকায় গেছিল। নিজেদের মধ্যে কোনো ভাগবিতরণা হয়েছে, কাটমানি নিয়ে ওদের লড়াই হয়েছে, এর বাইরে কিছু হয়নি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, নিজেরা সন্ত্রাস করছে, নাম দিচ্ছে বিজেপি। তৃণমূলকে মেরেছি জানি আমি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কে বুথে বলবে প্রথমে এই নিয়ে শুরু হয়, তারপর একটা পার্টি অফিস নিয়ে ওদের মধ্যে সমস্যা ছিল, পিটিয়ে দিয়েছে ধরে। বিজেপি এখনো মারা শুরু করেনি, ওরা তো বুঝে গেছে উত্তরবঙ্গে এবার বিজেপি পায়ের তলা থেকে মাটি সরছে। 3টে আসন প্রথম পর্যায়ের নির্বাচনে, তিনটে আমরা জিতবো। এবার ওরা বুঝতে পারছে, সেই জন্য মরিয়া হয়ে হামলা, মরিয়া হয়ে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার, মরিয়া হয়ে নাটক, এইসব হচ্ছে। উত্তরের উত্তর কাকে বলে না, এবার বিজেপিকে ভালো করে বুঝে নেবে। মঙ্গলবার রাতে উত্তপ্ত হয় কোচবিহারের শীতলকুচি। অভিযোগ, তৃণমূলের অফিসে আগুন লাগিয়ে দেয় বিজেপি। বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। নিউজ 18 বাংলা। এই ভোটের মুখে গরম কোচবিহার, সেই কোচবিহারে যেতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি পরিকল্পনা করেছিলেন প্রথম দফায় ভোটের দিন কোচবিহারের রাস্তায় রাস্তায় থাকবেন, একেবারে পর্যালোচনা করবেন। কিন্তু নির্বাচন কমিশন নিরাপত্তার কারণে বোসের সফরে আপত্তি জানালো, রাজ্যপালকে কোচবিহারে যেতে মানা করলো, অনুরোধ করলো যাতে তিনি না যান। নিরাপত্তার কারণে বোসের সফরে আপত্তি নির্বাচন কমিশনের। সিভি আনন্দ বোস তিনি যেতে পারছেন না নির্বাচন কমিশনের অনুরোধে, আপাতত যা জানা যাচ্ছে। আর এ নিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, শিলিগুড়িতে বসে থেকে অভিযোগ সেল খুলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আর গুন্ডা দমনের জন্য ওনার উত্তরবঙ্গে থাকা উচিত। আর নির্বাচন কমিশন সুপ্রিম, তারা যা বলেছে সেটাকে মান্যতা দেয়। আর এবার চলে আসামে। আপনাদের আগেই জানিয়েছিলাম মোদী এবং মমতা দুজনেই আসামে আজকে জনসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে এনআরসি নিয়ে এক সময় অসম উত্তাল হয়েছিল, সেখান থেকেই সিএ এনআরসি নিয়ে একেবারে সুর চড়ালেন। জয় আসাম, জয় বাংলা। আমরা জিতলে এনআরসি হবে না তুলে দেবো, কে হবে না তুলে দেবো, ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেবো। আজও যারা লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম।
গত মার্চে সারা দেশে চালু হয়ে গেছে সিএএ। এ নিয়ে বাংলার ভোটে হাওয়া গরম। মাথাটা হচ্ছে ক্যাব আর লেলাটা হচ্ছে এনআরসি আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এনআরসি করে তাড়িয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে আসামে দেখেননি 19 লক্ষ হিন্দুর নববাদ দিয়েছিল। जो विभाजन के खिलाफ थे उनके लोग नागरिकता नहीं देना चाहते। टीएमसी नागरिकता देने वाले सीएए कानून का विरोध करती है। সিএএর অনেক আগেই বিজেপি শাসিত অসমে চালু হয় এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি। এনআরসির খসড়া তালিকায় বাদ পড়ে অসমের 41 লক্ষ বাসিন্দার নাম। তখন থেকে উত্তপ্ত হতে শুরু করে অসম। চূড়ান্ত তালিকায় সেটা দাঁড়ায় 19,06,657 জন। এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়, উত্তাল হয় অসম। বুধবার সেই অসমে প্রচার করেন মমতা। সিএএ এনআরসির বিরোধিতায় সুর চড়ান। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না তুলে দেবো, কে হবে না তুলে দেবো, ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেবো। আজও যারা লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। কোটা আন্দোলন বাংলায় আর এফআইআর করছে বিজেপি আসামে। আমার বিরুদ্ধে 6-7টা কেস করেছিল ওরা। কি করে আমায় গলা কাটবে, জেলে ভরবে, আর কজনকে জেলে ভরবে, আর কজনের গলা কাটবে, আর কতজন টেনশন ক্যাম্পে রাখবে। তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছো, টেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি and for the agency। এজেন্সি ভয় দেখাচ্ছে, কি বলছে ইসি বার 400 পার। আমি বলছি পেলে তো 200 পার করো ভাই। এই মোদি দেবে জাস্টিস, এটা আপনারা বিশ্বাস করেন? মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না। তার কারণ দাঙ্গাবাজ, ভাওতাবাজ, লুঠেরাই সরকার, সরকার জুমলাবাজ সরকার, এদের কোনোখানে। আসামে আমি ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল খেলতে আসবো, আবার দেখা হবে, কি লোকসভায় খেলা হবে। নিউজ 18 বাংলা। আজকে সিংহাসনের মহাসংগ্রামের আগে ইস্তেহার প্রকাশ হলো তৃণমূলের। সেই তৃণমূলের ইস্তেহারে দিদির শপথ 10। কি আছে ভোটের মুখে? এই যে তৃণমূলের ইস্তেহার, দিদির 10 শপথ, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জোর, দেশ জুড়ে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা সহ। দেখুন, অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডার 5 কেজি বিনামূল্যে রেশন, চাল, গম, শস্য প্রদান করা হবে। রেশন প্রত্যেক সুবিধাভোগীর দোর গোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। ভারতের 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে 1000 টাকা বার্ষিক, যেটা বার্ষিক 12,000 টাকা করা হবে। দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে। দিদির শপথ 3য়। জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে। বাংলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বিমা, যা 10 লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে। আর আমার বাংলা এবার দেখাবো এই ইস্তেহারে কৃষক এবং শ্রমিকদের আয়ের গ্যারান্টি দেওয়া হয়েছে। 100 দিনের কাজে ন্যূনতম মজুরি হবে যদি তৃণমূল সহ এবং ইন্ডিজোট ক্ষমতায় আসে, তাহলে 400 টাকা ন্যূনতম মজুরি। দেখুন, বর্ধিত আয় শ্রমিকের সহায়। সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের গ্যারান্টি যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক 400 টাকা
বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারান্টি, যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে 50% বেশি ধার্য করা হবে। আর তৃণমূলের এই ইশতেহার নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। নির্বাচনটা তো লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, তিনি বহিরাগতকে পরাজিত করেছেন। আমরা 2 বছর তো এটাই শুনলাম। তাহলে দেশের কি পরিবর্তন হবে? তৃণমূলের বক্তব্য শুনে মনে হচ্ছে না যেটা লোকসভার নির্বাচন, মনে হচ্ছে বিধানসভার উপনির্বাচনে কেউ বক্তব্য রাখছে। তৃণমূল কংগ্রেসের ইস্তাহারের গুরুত্ব তার কাছে যিনি ইস্তাহারটা ছাপার বরাত পেয়েছেন, মানে যে প্রেসে ছাপা হয়েছে।